দর্শক স্বাগত জানাই চ্যানেল জেড এর নিয়মিত আয়োজন জেড ফোকাসে। আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান। আপনারা জানেন প্রতিদিনের উল্লেখযোগ্য সংবাদ নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আমাদের সাথে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রেডিও তেহরানের এডিটর সিরাজুল ইসলাম। সিরাজ ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ মিজান। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের পরে বাংলাদেশ ভারত দুদেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে, পাশাপাশি বাংলাদেশ থেকেও এই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। তো এটি নিয়ে আসলে সম্পর্কের যে উত্তেজনা তৈরি হচ্ছে সেটা নিয়ে আমরা আজকে শুরুতেই আলোচনা করব। তো সিরাজ ভাই, আগরতলায় বাংলাদেশ হাই কমিশন হামলার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল এবং প্রণয় ভার্মা যেটা বলেছেন যে এটি বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনার দুদেশের সম্পর্কে কোনো প্রভাব বিস্তার করবে না। আপনি কি মনে করছেন? আপনাকে ধন্যবাদ মিজান, ধন্যবাদ জেড ফোকাসের সমস্ত দর্শক শ্রোতাকে। আমি প্রথমে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনের ধারাবাহিকতায় অনেকগুলো ঘটনা ঘটে গেল, যে ঘটনাগুলো মূলত ভারতের পক্ষ থেকে হয়েছে এবং সেগুলোকে আমরা অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত মনে করি। ত্রিপুরায় আমাদের যে সহকারী হাই কমিশনে হামলা হয়েছে বা কলকাতায় বিক্ষোভ হয়েছে বা বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলছে, বাংলাদেশের রোগীদেরকে চিকিৎসা সেবা না দেওয়ার কথা বলেছে ভারতের এক শ্রেণীর লোকজন বা রাজনৈতিক নেতারা, এরপরে হোটেল বুকিং হোটেলে থাকতে না দেওয়ার কথা বলেছেন, এরপরে সরাসরি কেউ কেউ এমন কথাও বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া উচিত, বাণিজ্য নিষেধাজ্ঞা, নৌ অবরোধ আরোপ করা, এরকম নানান রকমের কথাবার্তা বলছেন। এগুলো বলা হচ্ছে শুধুমাত্র বলার জন্য বলা, আমরা এটা মনে করি না। এর ভেতরে কিন্তু আসলে কোনো ব্যক্তির মুখ দিয়ে এই কথাগুলো বলিয়ে বাংলাদেশকে মেসেজ দেওয়া হচ্ছে বলে আমি মনে করি। এই ঘটনার ভেতরে একটি ঘটনা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা এবং তার সাথে আগে পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এগুলো। তো এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আমরা যা মনে করি যে বাংলাদেশে পরিবর্তনটা হয়েছে, বাংলাদেশের জনগণ যেটা ভালো মনে করেছে সেটা করেছে এবং বিরাট সংখ্যক জনগণের আন্দোলনের মুখে এখানে সরকার ব্যবস্থায় পরিবর্তন এসছে এবং আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, এমপি, ওই সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের বড় বড় আমলা কর্মকর্তারা পালিয়ে গেছেন, আত্মগোপনে আছেন। তো সবকিছু মিলে যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা বাংলাদেশের ভেতরে বাংলাদেশের জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষার ফল বা আন্দোলনের ফসল। এই জায়গায় ভারত যে কাজগুলো করছে আমরা মনে করি না যে এইগুলো ঠিক, এগুলো গ্রহণযোগ্য। আমি অবশ্যই মনে করি এই সমস্ত ইস্যুতে ভারত যেভাবে কথা বলছে, ভারত যেভাবে নাক গলাচ্ছে, এর কোনোটাই গ্রহণযোগ্য না। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত, এরপরে আরো অনেক নেতা, অনেক ব্যক্তি অনেক ধরনের কথা বলেছেন, এর কোনোটাই গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে যে বাংলাদেশে 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষ অথবা 17 কোটি মানুষ, যত সংখ্যক মানুষই হোক না কেন, তার ম্যাক্সিমাম আজকেই এই পরিবর্তনের পক্ষে এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশের সার্বভৌম দেশের নাগরিক। আমাদের এই দেশের ভবিষ্যৎ, ভালো মন্দ, সুবিধা অসুবিধা আমরা বোঝার ক্ষমতা রাখি, আমরা বোঝার একমাত্র অধিকারী। এখানে ভারত ডিকটেট করে দেবে বা ভারত প্রত্যাশা করবে সেই অনুযায়ী আমাদের সমস্ত সবকিছু হবে, এটা কোনো ভাবার কোনো কারণই নেই। সেক্ষেত্রে প্রণয় ভার্মা যে কথা বলেছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেও দেখতে রাজি না। উনি বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, বেশ ভালো কথা, বুঝলাম, কিন্তু আমরা এই বিচ্ছিন্ন ঘটনাটুকু দেখতে রাজি না এই কারণে যে আমাদের এখানে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, আইনের আওতায়। এমন না যে চিন্ময় কৃষ্ণ দাসকে নতুন আইন তৈরি করে বিশেষ কোনো ব্যবস্থায় তাকে আটক করা হয়েছে, তা তো না। এবং এমনও না যে তিনি যদি আইনের আওতায় আসার পরে দোষী সাব্যস্ত না হন তাহলে তাকে আইন করে যে তার বিরুদ্ধে জোর করে ব্যবস্থা নেওয়া হবে, তাও তো না। অর্থাৎ যা কিছু হচ্ছে সবই আইনের আওতায়, আইন অনুসারে। তো এই জায়গায় ইসকন নেতাকে যদি আটক করা হয়, ভারতের লোকজনের তাতে কি?
আমাদের এখানে আমি তো এর আগেও একদিন বলেছি যে আমাদের এখানে তো বহু অপরাধীকে আটক করা হয়, বিচারের আওতায় আনা হয়, বিচারের আওতায় যদি কারোর ফাঁসি হয়, ফাঁসি পর্যন্ত দেয়া হয়েছে, জেল দেয়া হয়, জরিমানা দেয়া হয়, আবার যদি নির্দোষ প্রমাণিত হয় ছেড়ে দেওয়া হয়। এটা আইনের আওতায় চলবে। এমন তো না যে ইসকন নেতাকে বিশেষ কোনো টার্গেট নিয়ে আটক করা হয়েছে, এমন তো না। আর যদি যাই কিছু হোক না কেন, আমি ধরে নিলাম যে সন্দেহমূলক ভাবে তাকে আটক করা হয়েছে, সেটা বাংলাদেশের আইন অনুসারে করেছে, সেটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, সেটা বাংলাদেশের আইন এবং আদালতের প্রশ্ন। এখানে তো ভারতের কিছু নেই। ভারত কেন এত কথা বলবে? এটা একান্তই বাংলাদেশের নিজস্ব ব্যাপার এখানে। এবং বাংলাদেশ একটা শিশু রাষ্ট্র না তো যে ভারত আমাদেরকে বলবে আর সেই ভাবে আমরা চলবো। এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ। তো যে কথা বলছিলাম যে আপনার বিচ্ছিন্ন ঘটনার কথা বলছেন প্রণয় ভার্মা, আমরা মনে করি যে যদি সেটুকু থাকে ভালো কথা, কিন্তু সেটুকুতে তারা সীমাবদ্ধ থাকবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো এই যে বাংলাদেশের এই সমস্ত ঘটনাগুলো ঘটছে আর ভারতের যে সমস্ত ভূমিকা, এই ভূমিকাগুলোকে কিন্তু বাংলাদেশের জনগণ ভালোভাবে দেখছে না। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকে কিন্তু বিএনপির পক্ষ থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে একটা পদযাত্রা হয়েছে। এই পদযাত্রার মূল মেসেজটা কি? মূল মেসেজটা হলো এটা শুধু বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে কিন্তু তা না, এটা বেসিক্যালি জনগণের যে মনোভাব, জনগণের যে চেতনা, জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে সমন্বয় করে বিএনপি আজকের এই কর্মসূচি দিয়েছে। এবং বিএনপি যদি এই ধরনের কর্মসূচি নিতে ব্যর্থ হতো তাহলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে এটার মানে এই যে বাংলাদেশের জনগণ ভারতের এই সমস্ত পদক্ষেপ, এই সমস্ত আচরণ, এই ভূমিকাগুলোকে পজিটিভলি দেখছে না, মেনে নিতে পারছে না। এবং তারা এই ধরনের পদক্ষেপ, ভারতের পক্ষ থেকে এই ধরনের তৎপরতা চায় না। তারা চাই আমরা বাংলাদেশের নাগরিক, আমরা স্বাধীনভাবে আমরা সমস্ত সবকিছু করব, এখানে কারোর XYZ ভারত চীন কারোরই নাক গলানোর কোনো প্রয়োজন নেই, প্রশ্ন নেই। আচ্ছা শেষ ভাই, এখানে আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করছি, বাংলাদেশে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার তারা যে গবেষণা করেছে, সেখানে দেখা গেছে যে ভারতীয় 49টি গণমাধ্যম বাংলাদেশ ইস্যুতে ভুল মিথ্যাচার করছে এবং তারা বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে 49টি গণমাধ্যম। এবং প্রায় 13টি ভুয়া খবর পাওয়া গেছে তাদের গবেষণায়, যে বাংলাদেশ সম্পর্কে 13টি ভুয়া খবর তারা প্রচার করেছে এবং মেইন স্ট্রিম মিডিয়া সহ তারা এই কাজগুলো করছে, যেটা আমাদের বাংলাদেশের মানুষ যেটা মনে করে যে এই উত্তেজনার আগুনে আরো ঘি ঢালছে ভারতীয় এই মিডিয়াগুলো। তো এই বিষয়টিকে আসলে একটা পেশাদার মিডিয়া সুলভ আচরণ বলে মনে হচ্ছে না। এটা সম্পর্কে আপনি যথার্থই বলেছেন যে এই যে বাংলাদেশের মানুষ যে বলছে যে ভারতীয় গণমাধ্যমগুলো এই ধরনের অপপ্রচার, মিথ্যা প্রচার এইগুলো চালিয়ে যা করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণের ভেতরে যে ভারত বিরোধী একটা অবস্থা তৈরি হয়েছে ভারতের তৎপরতার কারণে, এই বিষয়টাকে আরো জোরালো করছে। আমি বলি যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যত রকমের কথা বলবে, নেগেটিভ কথা বলবে, যত কাজ করবে, ততই ভারতের জন্য হিতে বিপরীত হবে, লস হবে, ক্ষতির কারণ হবে। কারণ হচ্ছে কি, যে ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ, আমরা যেমন ভারতের প্রতিবেশী, ভারতও আমাদের প্রতিবেশী। এমন না যে আমরা শুধু ভারতের প্রতিবেশী, তার মানে প্যারালাল তো, ভিসাভিস। আমরা ভারতের প্রতিবেশী, ভারত আমাদের প্রতিবেশী। আমাদের এখানে যদি কোনো অস্থিতিশীলতা তৈরি হয় তার প্রভাব কিন্তু ভারতে পড়বে। এবং ভারত তো আমাদের থেকে খুব বিচ্ছিন্ন কোনো ভূখণ্ড না, আমাদের সাথে তার সীমান্ত রয়েছে এবং দীর্ঘ সীমান্ত, বিভিন্ন 3 পাশ দিয়ে সীমান্ত। তো সবকিছু মিলে আমাদের এখানে অস্থিতিশীলতা, আমাদের এখানকার ভালো মন্দ ভারতের সাথে কিন্তু জড়িত। ভারতের উপর অবশ্যই প্রভাব পড়বে। সেক্ষেত্রে ভারতের গণমাধ্যম যদি এই কাজগুলো করে তাহলে সেটা ভারতের জন্য ক্ষতির কারণ হবে। এবং আমি মনে করি ভারতের কর্তৃপক্ষ, সরকার, আর কেন্দ্র সরকার, রাজ্য সরকার, যেখান থেকে এইগুলো প্রচার করা হচ্ছে, এই ধরনের নেগেটিভ আচরণ করা হচ্ছে গণমাধ্যমের পক্ষ থেকে, দায়িত্বশীল আচরণ করা হচ্ছে না, সেই জায়গা থেকে, অর্থাৎ সেই সব রাজ্য থেকে, রাজ্যের কর্তৃপক্ষের কাছ থেকে এইরকম ভূমিকা আসা উচিত যাতে ওই সমস্ত গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার চালাতে না পারে, মিথ্যা ভিত্তিহীন খবর প্রচার চালাতে না পারে, যেন তথ্যকে টুইস্ট না করে, বিকৃত না করে
সত্য তথ্য যেটা সেটাই উপস্থাপন করে। এবং আমরা বলি যে বাংলাদেশের ঘটনা যেহেতু ভারতের উপর প্রভাব ফেলে, অতএব এখানকার তথ্য তাদের লোকজনের জানার প্রয়োজন আছে, এটা জানে। আজকে তো কেউ কারো থেকে বিশ্বে কেউ কারো থেকে বিচ্ছিন্ন না, একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে সারা বিশ্ব গণমাধ্যমের কল্যাণে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের ভেতরে কি হচ্ছে এটা ভারতের মানুষ জানতে চায়, ইন্টারেস্ট আছে তাদের। ভারতের ভেতরে কি হচ্ছে সেটাও আমাদের জানার আগ্রহ আছে, আমরা জানতে চাই, কিন্তু সেটা বিকৃতভাবে উপস্থাপন করে নয়। এই ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে, ভারতের অথরিটির পক্ষ থেকে গণমাধ্যমগুলোকে সতর্ক করা, তাদেরকে বলা উচিত যে এই ধরনের কাজ যেন তারা না করে। কারণ হচ্ছে কি, গণমাধ্যমের কাজ কি? গণমাধ্যমের মূল কাজ হচ্ছে সত্য তথ্য অবিকৃতভাবে তুলে ধরা, অবিকৃতভাবে। আমরা আশা করব ভারতীয় গণমাধ্যম আরো দায়িত্বশীল আচরণ করবে, আমরা আশা তেমন করি। তো আমরা একটু অন্য একটি প্রসঙ্গে যাই। আপনি জানেন নিশ্চয়ই যে আজকে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনাটি, যে সিরিয়ায় আসাদ সরকারের পতন। তো বিদ্রোহীদের তাদের বাধার মুখে যেটি আমরা আজকে জানতে পারলাম যে আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তিনি পালিয়ে গেছেন এবং তারা দামেস্ক দখল করেছে বিদ্রোহীরা। তো এর ফলে আরব রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন মিজানুর রহমান আপনি। আমি এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনায় করব। আপনি যে প্রশ্নটুকু করলেন শেষে, যে আরব রাজনীতিতে কি প্রভাব পড়বে, শুধু আরব রাজনীতিতে না, এটা আসলে সারা বিশ্বে অনেক বড় প্রভাব ফেলবে। বিশেষ করে পুরো মধ্যপ্রাচ্যে এত বেশি বড় প্রভাব ফেলবে, যার ফলাফল বিশ্ব রাজনীতির অনেক কিছু ওলট পালট করে দিতে পারে এবং পাল্টে দেবে আমার মনে হয়। তো আমি সেই আলোচনা আসি। তার আগে আমি একটু বলি যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তিনি কিন্তু গণবিক্ষোভের মুখে পালিয়ে যাননি। একটা বিষয় খেয়াল করবেন, তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু কোথায় গেছেন বা তার অবস্থান কোথায় এটা এখনো পরিষ্কার না। অজ্ঞাত স্থানে চলে গেছে, এইরকম ভাবে সংবাদ প্রচার হয়েছে। এবং আসলে আমরা যেহেতু দূরের এবং সিরিয়ার পক্ষে এই মুহূর্তে বলার খুব একটা গণমাধ্যম নেই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তো পশ্চিমা গণমাধ্যম বলছে, পশ্চিমা গণমাধ্যমের এজেন্ডা আছে, সেই এজেন্ডা অনুসারে তো তারা খবর প্রচার করে, তারা মতামত তুলে ধরে, যার কারণে সমস্ত সবকিছু পরিষ্কার তথ্য কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, কঠিন। তারপরেও আমি বলি যে বাশার আল আসাদ হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সিরিয়ায় কিন্তু যথেষ্ট জনপ্রিয় ছিলেন। যেমন পুতিন রাশিয়ায় জনপ্রিয়, কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো তুলে ধরেছে কি, যে পুতিন স্বৈরাচার, পুতিনের কোনো জনসমর্থন নেই, তিনি জোর করে ক্ষমতায় থাকেন। ব্যাপারটা তা না। বাশার আসাদ কিন্তু ইলেকশন দিয়েছে, সেই দেশে ইলেকশনে তিনি পাশ করেছেন এবং ভালো ভোটেই। শুধু উনি প্রেসিডেন্ট ইলেকশন করে উনি জিতেছেন তা না, সে দেশে সংসদ নির্বাচন হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তারা কেন স্বৈরাচার হয়ে গেল আমাদের দৃষ্টিতে বা পশ্চিমা গণমাধ্যমের দৃষ্টিতে? তার মূল কারণ হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট মার্কিন বিরোধী, পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে। বাশার আল আসাদ পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের যে কয়জন শাসক বা যে কয়টি দেশ পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে, পশ্চিমা শক্তির বিরুদ্ধে, বলদর্পী শক্তি, হেজিমনি শক্তি, যেটা হেজিমনি পাওয়ার, যেটা বলদর্পী শক্তি বলা হয়, এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তার ভিতরে বাশার আল আসাদ একজন। একটা বিষয় খেয়াল করেন, যারাই আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারা স্বৈরাচার, যারা পশ্চিমা বলদর্পী শক্তির বিরুদ্ধে কথা বলে তারা স্বৈরাচার। বাশার আসাদ 2 দশকের বেশি সময় সম্ভবত ক্ষমতায় ছিলেন। এরদোগানও তো, তুরস্কের এরদোগানও তো বহুদিন ধরে তুরস্কের ক্ষমতায়, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে যখন আর নির্বাচন করার কোনো সাংবিধানিক প্রক্রিয়া থাকলো না, আইন থাকলো না, তখন কিন্তু সংবিধান পরিবর্তন করেছে এবং তিনি প্রেসিডেন্ট ইলেকশন করে তিনি তুরস্কের প্রেসিডেন্ট হয়েছেন। কেমন তাহলে? এছাড়া সিরিয়ার বাশার আসাদ আর তুরস্কের প্রেসিডেন্টের কথা বাদ দিলাম, আপনার সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ তো রাজতান্ত্রিক দেশ। তারা কি, আরে সিরিয়ায় তো নির্বাচন হয়েছে, সে ভালো হোক মন্দ হোক একটা নির্বাচন হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক দেশগুলো তো নির্বাচনই হয় না, তারা কি করে স্বৈরাচার হয় না? তারা কি করে ক্ষমতায় থাকে? এবং তারা সবাই তো আমেরিকার বন্ধু।
পশ্চিমা দেশগুলো বন্ধু। তাহলে স্বৈরাচার, একনায়ক, ক্ষমতা দখলকারী এগুলো আসলে ডিফাইন হবে কিভাবে? কোন সংজ্ঞায় ফেলে আমরা বাশার আসাদকে স্বৈরাচার বলবো, একনায়ক বলবো, ক্ষমতা দখলকারী বলবো? আমরা কোন সংজ্ঞায় ফেলে এরদোগানকে বা মধ্যপ্রাচ্যের অন্য রাজতান্ত্রিক যে সমস্ত শাসক রয়েছে তাদেরকে আমরা স্বৈরাচার বলবো না গণতান্ত্রিক বলবো? কোন সংজ্ঞায় ফেলে আমি বুঝতে পারি না। তার মানে কি? সংজ্ঞাটা হচ্ছে পশ্চিমারা যা নির্ধারণ করে দিচ্ছে আমরা তাই গিলছি, এবং সেইটা তারা যাকে স্বৈরাচার বলছে আমরা তাকে স্বৈরাচার বলছি, তারা যাকে গণতন্ত্রের বন্ধু বা মানুষের বন্ধু বলছে আমরা তাকে মানুষের বন্ধু বলছি। তার সে যুগের পর যুগ যারা ক্ষমতার দখল করে আছে তারা গণতান্ত্রিক বা জনগণের বন্ধু হয়ে যাচ্ছে, তারা তাদের গুরবুকে থাকছে। আচ্ছা, যার কারণে এই বাশার আসাদের আজকে যে দেশে যে পরিস্থিতি, জনগণ আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে জনগণের বিক্ষোভের মুখে কিন্তু বাশার আসাদকে পালিয়ে যেতে হয়নি বা দেশ ছেড়ে যেতে হয়নি। কিভাবে যেতে হয়েছে? তার বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে হাজার হাজার বিদ্রোহীদের হামলার মুখে। এবং এরা বিদ্রোহী বলা হচ্ছে, এরা কিসের বিদ্রোহী? এরা সশস্ত্র সন্ত্রাসী। এরা সরাসরি অস্ত্র নিয়ে, বিদেশি সাহায্য, অত্যাধুনিক অস্ত্রপাতি নিয়ে তারা আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। এবং এই সমস্ত অস্ত্র কোথায় পাচ্ছে? এই সমস্ত অস্ত্র কোথায় পাচ্ছে? কেউ না কেউ দিচ্ছে। তো আমরা দেখেছি, খুব সম্প্রতি খবর বেরিয়েছে, তুরস্কের অত্যাধুনিক ড্রোন এই সমস্ত বিদ্রোহীদের হাতে, এই সমস্ত গেরিলাদের, এই সমস্ত সন্ত্রাসীদের হাতে। তাহলে তুরস্ক পরিষ্কারভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করেছে, সমর্থন দিয়েছে, মদত দিয়েছে। শুধু কি তাই নাকি, এই সন্ত্রাসীরা যখন সিরিয়ার আলেপ্পো, হোমস, হামা, ইদলিব প্রদেশ দখল করেছে, দখল করার পরে যখন সিরিয়ার দিকে যাত্রা করেছে, গত পরশুদিন শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে বক্তৃতা করার সময় রজব তাইয়িপ এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, তিনি পরিষ্কারভাবে এই বিদ্রোহীদের, এই সশস্ত্র গেরিলা বা সন্ত্রাসী যাই বলে না কেন, এদের জন্য শুভকামনা করেছেন। এবং তিনি বলেছেন, এখানে আরেকটা বিষয়, একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে বিদ্রোহীরা এত দ্রুত তারা সফল হলো কিভাবে? আমরা যতটুকু জানি যে সিরিয়ার আসাদ সরকারের মিত্র ছিল রাশিয়া, ইরান সহ শক্তিশালী দেশগুলোই ছিল তাদের মিত্র। তো সেই ক্ষেত্রে এত দ্রুত বিদ্রোহীরা কিভাবে সাফল্য পেল বা আসাদ সরকারের পতন হলো? হ্যাঁ, এই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মুহূর্তে সবচেয়ে জানার বা মানুষের আগ্রহের যে বিষয় এইটাই সেটা। তা আমি আপনার প্রথম প্রশ্নের আরেকটু বলি যে কি কি পরিবর্তনগুলো হবে, আমি সেই পরিবর্তনগুলো একটু বলি, তাহলে আসলে এই ঘটনার পিছনের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ইসরায়েল যদি মুসলমানদের বা মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়, তারা তো আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা দখল করে রেখেছে, সেটা একটা ধর্মীয় দিক। ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করেছে এবং যুগের পর যুগ তারা সেই দখলদারিত্ব বাড়িয়ে চলেছে। এই যে গতকালকেও খবর আছে 600 একর জমি পশ্চিম তীরে আবার ইসরায়েল নতুন করে যুক্ত করেছে তাদের ভূখণ্ডের সাথে। এইভাবে দখল করতে করতে একসময় পুরো ফিলিস্তিন ভূখণ্ড ইসরায়েলি রাষ্ট্র হয়ে যাবে। এবং মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আমেরিকা, ইসরায়েলের বা পশ্চিমা শক্তিগুলোর একটা প্ল্যান আছে, যে প্ল্যানটার নাম বলা হয় যে নিউ মিডল ইস্ট প্ল্যান, অর্থাৎ নতুন মধ্যপ্রাচ্য গঠন করবে তারা। নতুন মধ্যপ্রাচ্যটা কোথা থেকে হবে? আপনি যদি খেয়াল করে থাকেন যে ভূমধ্য সাগরের যে ম্যাপটা যদি খেয়াল করেন, ভূমধ্য সাগরের কিনারা থেকে শুরু করে সিরিয়া, ইরাক, তুরস্কের অংশবিশেষ, ইরানের অংশবিশেষ বা ইরান পুরোটা দখল করে, সৌদি আরবের একটা অংশবিশেষ, জর্দান, এ সমস্ত লেবাননের একটা অংশ বিশেষ বা পুরো লেবানন পুরোটাই, সিরিয়ার ভূখণ্ড পুরোটাই দখল করে একেবারে সোজা চলে আসছে আফগানিস্তান থেকে পাকিস্তানের অংশবিশেষ চীনের পাদদেশে গিয়ে ঠেকবে। এই যে পুরো ভূখণ্ডের কথা বললাম, এই পুরো ভূখণ্ডটা আপনার নিউ মিডল ইস্টের আওতায় আসবে, নতুন মধ্যপ্রাচ্য গঠন করবে, যেখানে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য থাকবে। হয়তো কোথাও কোথাও নামে নামে সরকার থাকবে অথবা থাকবে না, পুরোটাই ইসরায়েলের আওতায় থাকবে এবং যার পেছনে থাকবে মূলত আমেরিকা বা পশ্চিমা শক্তি। এই ছিল নিউ মিডল ইস্ট প্ল্যান। এই নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়নের জন্য অন্তত প্রায় 2.5 যুগ ধরে, প্রায় 24-25 বছর বা 30 বছরের কাছাকাছি ধরে আমেরিকা চেষ্টা করে আসছে এবং এর পেছনে সাথে ইসরায়েল রয়েছে। এই প্ল্যানটা ভুন্ডুল করার জন্য এর অপোজিটে দাঁড়িয়েছে একমাত্র ইরান। তো এই যে আমাদের সময় একেবারেই শেষ, এই যে শেষ করছি, এই যে নিউ মিডল ইস্ট প্ল্যান, এই নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করতে গেলে যা করতে হয় সেই কার্যক্রমের প্রথম বাধা হচ্ছে সিরিয়া।
এবং বাশার আল আসাদ সেটা ঠেকিয়ে রেখেছিলেন, এবং যার পেছনে ছিল ইরান, হিজবুল্লাহ, হামাস ইত্যাদি ইত্যাদি। এখন বাশার আসাদ সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যের টোটাল মানচিত্র এবং টোটাল রাজনীতি পরিবর্তন হতে হবে, এবং অত্যন্ত নেগেটিভলি পরিবর্তন হবে, অত্যন্ত নেতিবাচক পরিবর্তন হবে, যেটা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হবে। আর যে কারণে ধন্যবাদ সিরাজ ভাই আপনাকে। আমরাও আশা করব শিগগিরই সিরিয়ায় শান্তি ফিরবে। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজ বিদায় নিতে হবে। আগামীতে আবার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেড এর সাথেই থাকবেন।